এই মুহূর্তে প্রাক্তন বায়ুসেনা আধিকারিক বিভাস রায়চৌধুরী আমার সঙ্গে রয়েছেন সরাসরি। আমি সরাসরি বিভাসবাবু আপনার কাছে যাব। আমি জানি না যে এই মুহূর্তে এই দুর্ঘটনাকে আপনি কিভাবে দেখছেন, কিন্তু এবারে এই 1 মিনিট 50 সেকেন্ডের মাথায় প্লেন ক্র্যাশ কি ঘটেছিল বলে মনে হচ্ছে আপনার প্রাথমিকভাবে? অ্যাকচুয়ালি প্লেন যখন টেক অফ, সেই সময়টা হচ্ছে প্লেনের সবচেয়ে দুর্বল মুহূর্ত, এবং অধিকাংশ বিমান যে দুর্ঘটনা ঘটে তার প্রবাবিলিটি সবচেয়ে বেশি থাকে টেক অফের সময়। এই সময় ফুয়েল বেশি থাকে, লোড বেশি থাকে, আর বিভিন্ন যে প্রাকৃতিক যে কন্ডিশনগুলো, যেমন ধরুন বাতাসের টেম্পারেচার, বাতাসের গতিবেগ, কখনো কখনো বাতাসের যে দিক সেটা পরিবর্তন হয়, এই সমস্ত বিভিন্ন কারণে বিমান দুর্ঘটনা ঘটে থাকে টেক অফের টাইম। আমার আপাতত যেটা মনে হচ্ছে এই ধরনের কোনো কারণ অথবা কোনো টেকনিক্যাল স্ন্যাক, যেটা এই মুহূর্তে কোনোভাবেই কেউ ক্লিয়ার করে বলতে পারবে না, বাট আমার সন্দেহ যেটা, সেটা হয়তো কোনো টেকনিক্যাল স্ন্যাক থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এই 1 মিনিট 50 সেকেন্ডে কতটা উচ্চতায় পৌঁছতে পারে একটা যাত্রীবাহী বিমান? এই 1 মিনিট 50 সেকেন্ড যে সময়টা আপনারা কাউন্ট করছেন, আমি জানি না এটা কোথা থেকে কাউন্ট শুরু হচ্ছে। এটা যদি টেক অফ রান শুরু হওয়ার থেকে কাউন্ট হয় তাহলে বিমানের উচ্চতা খুব একটা বেশি হওয়ার কথা না। আর টেক অফ করার মানে হুইল আপ হওয়ার পরে যদি 1 মিনিট 50 সেকেন্ড হয় তাহলে তো এটা অনেকটাই উচ্চতায় চলে গিয়ে থাকবে। কিন্তু আমার যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে রানওয়ে থেকে খুব একটা বেশি দূরে গিয়ে পড়েনি বিমানটা। আর রানওয়ের বাইরে যে বসতি এরিয়া, এবং সেই বসতি এরিয়ার উপরেই ভেঙে পড়েছে বিমানটা। এখনও কিছু বলা যায় না যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তবে বিমানে যারা ছিল তাদের বাঁচার আশঙ্কা খুব কম, এবং বিমান যেখানে পড়েছে সেই এলাকাতেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই হবে বলে আমি আশঙ্কা করছি। একদমই তাই, আমরা সেই ছবি দেখতেও পাচ্ছি, পুরো এলাকাটা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। এবং আপনি একদম ঠিক বলছেন যে রানওয়ের বাইরে যে বসতি এলাকা থাকে, রানওয়ের বাইরে যে কিছুটা ফাঁকা এলাকা, তারপরেই যে বসতি এলাকা শুরু হয়, আমরা সেই ছবি দেখছি মেঘনীনগর, এবং সেখানে যেখানে গিয়ে ক্র্যাশ করেছে সেখানে রীতিমতো বড় বড় কিছু অ্যাপার্টমেন্ট রয়েছে। সেই অ্যাপার্টমেন্টগুলো একদম মানে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, মানে যুদ্ধবিধ্বস্ত হলে যেরকম হয় পুরো কালো হয়ে গেছে, সেখানেও পুরো ধোঁয়ায় ঢেকে যায়। অতএব আমরা নিঃসন্দেহে এটুকুও জানাতে, এটা আপনি খুব বড় একটা বিষয় বললেন আমাদেরকে, যে একদম প্লেন যখন থেকে স্টার্ট হচ্ছে, সেই রানওয়েতে যতক্ষণ পাক খাচ্ছে এবং উঠছে, সেই টোটাল সময়টার 1 মিনিট 50 সেকেন্ড, নাকি একেবারে রানওয়ে থেকে ফ্লাই করে যাওয়ার পর 1 মিনিট 50 সেকেন্ড, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ যদি ফ্লাই করে যাওয়ার পর 1 মিনিট 50 সেকেন্ড হয় তাহলে আপনি বলছেন যে সেটা অনেকটা উচ্চতায় উঠে যায়, এবং তাহলে কিন্তু বিমান দুর্ঘটনা ভয়ঙ্কর হবে। কিন্তু যদি একদম স্টার্ট করা থেকে, মানে ইনক্লুডিং রানওয়েতে যে সময়টা তাই সে রানওয়েতে থাকে এবং তারপর যখন ফ্লাই করে, সেইটা হলে তবু একটা আশার আলো থাকে যে বেশি উচ্চতায় থাকে না, এবং সেক্ষেত্রে তবু কিছুটা হয়তো আমরা একটা আশার আলো দেখতে পাই। কিন্তু একটা বিষয় বলুন যে এরকম কোনো ক্ষেত্রে যখন প্লেনটা ক্র্যাশ করছে, আমরা দেখতে পাচ্ছি কি ভয়ঙ্কর আগুন সেখানে লেগে যায়, বিস্ফোরণ হয়, পুরো গোটা এলাকা, মানে আশপাশের বেশ একটা গোটা পাড়া, একটা বড় এলাকা, সেটা পুরো কালো ধোঁয়ায় ঢেকে যায়। যে ভিজুয়ালগুলো আমরা দেখছি, সেরকম ঘটনা ঘটলে কি সঙ্গে সঙ্গে উদ্ধার কার্য চালানো আদৌ সম্ভব হয়? জিনিসটা একটা ভাবতে হবে, কারণ আহমেদাবাদ থেকে লন্ডন প্রায় 12-13 ঘন্টার ফ্লাইং যদি ননস্টপ হয়, আমি জানি না এর কোনো মধ্যেখানে লে ওভার ছিল কিনা, এই 12 থেকে 16-17 ঘন্টা ফ্লাই করতে গেলে বিমানে যে পরিমাণ জ্বালানি লাগে সেইটা প্রচুর। ঠিক। এবং বিমান ক্র্যাশ হলে এই অবস্থাতে টেক অফের টাইমে যদি প্লেন ক্র্যাশ করে, তাহলে এই যে এয়ার মানে এটিএফ যে ফুয়েলটা যে থাকে বিমানে, এইটা একটা এক্সপ্লোসিভের মতো কাজ করে। বিমান দুর্ঘটনার সঙ্গে সঙ্গে কোনোভাবেই আপনি এখানে রেস্কিউ অপারেশন চালাতে পারবেন না যতক্ষণ না আগুন নেভাচ্ছে। একদম। এবং এইখানে এই একটা বিশেষ ধরনের ফায়ার টেন্ডার ব্যবহার করা হয়, তাদেরকে বলে ক্র্যাশ ফায়ার টেন্ডার, সিএফটি। আমরা নর্মালি শহরে যেগুলো দেখি সেগুলো ডোমেস্টিক ফায়ার টেন্ডার। এই সিএফটি দিয়ে যতক্ষণ না আপনি আগুন নেভাতে পারবেন পুরোপুরি, ততক্ষণ পর্যন্ত আপনি ভেতর থেকে কাউকে রেস্কিউ করতে পারবেন না। একদমই তাই। এবং আমি জানি না যে আপনার অভিজ্ঞতা কি বলছে, ধরনের এত বড় ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা আমরা তো সচরাচর এই ধরনের ঘটনা তো ঘটে না, মানে আমি জানি না প্রথমবার বোধহয় এত বড় বিমান দুর্ঘটনার খবর আমি অন্তত পড়ছি। এর এটিসির সঙ্গে যোগাযোগ করার কথা বলা হচ্ছিল, এটিসি কি বুঝতে পারেনি কিছু, বা বোঝা সম্ভব ছিল না কিছু, বিভাসবাবু?
বিমান দুর্ঘটনা এত অল্প সময়ের মধ্যে ঘটে যে সেই সময় কমিউনিকেশন এবং কমিউনিকেশনটাকে ঠিকমতো গ্র্যাব করে তার অ্যাকশন নেওয়ার জন্য যে যে প্রয়োজনীয় যে সময়টুকু সেই সময়টুকু সাধারণত হাতে পাওয়া যায়। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বিমান দুর্ঘটনা সাধারণত টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় বেশি হয়ে থাকে। এই সময়টা অ্যাকচুয়ালি বিমানের জন্য সবচেয়ে দুর্বল মুহূর্ত, এবং যারা বিমানে সফর করেন তারা জানেন নিশ্চয়ই এই সময়ে পাইলট বারবার বলে সেফটি বেল্ট বাঁধুন। বিভাসবাবু, এই মুহূর্তে আমরা যে খবরটা পাচ্ছি সেই খবর অনুযায়ী আমরা জানতে পারছি যে টোটাল 9 মিনিট উড়ানের সময় জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত। এক্ষুনি পাওয়া খবরে বলছি যে 9 মিনিট টোটাল উড়ানের সময়, এবং যেরকম স্বর্ণালী বলছিল আদতে যে 1 মিনিট 50 সেকেন্ড সেটা ফ্লাইট হয়ে যাওয়ার পর, অর্থাৎ রানওয়ে ছেড়ে দেওয়ার পর, অর্থাৎ যথেষ্ট উচ্চতায় চলে গেছিল। আপনি টেকনিক্যাল স্ন্যাগের কথা বলছিলেন, এই টেকনিক্যাল স্ন্যাগটা কি দুম করে হঠাৎ করে হতে পারে? তার আগে যে চেকিংগুলো হয় এত বড় ফ্লাইটের ক্ষেত্রে সেখানে ধরা পড়লো না, হঠাৎ করে হয়ে গেল, এমন উদাহরণ রয়েছে এর আগে? এ ধরনের উদাহরণ প্রচুর রয়েছে। টেকনিক্যাল স্ন্যাক যে কোনো সময় আসতে পারে। অ্যাভিয়েশন জিনিসটাই এইরকম। আমরা নর্মালি দেখে থাকবেন গাড়ি স্টার্ট করার পরে চলতে শুরু করে আমরা একবার ব্রেক মারি, ব্রেকটা চেক করি, হাইড্রোলিক চেক করি, অনেক ধরনের চেক যেটা রাস্তায় মানে মাটিতে দাঁড়িয়ে সম্ভব, কিন্তু টেক অফ করার পরে আর কোনো চেকিং সম্ভব না। আচ্ছা, সমস্ত চেকিং মেডে দেওয়ার পর, পাইলট মেডে দেওয়ার পর আর কোনো সময় পাওয়া যায়নি। আমরা যেটুকু জানতে পারছি মেডেটা দেওয়ার পরেই প্লেনটা ক্র্যাশ করে যায়। এটিসি যে মানে যোগাযোগ করবে সেই সুযোগটুকু পাওয়া পর্যন্ত যায়নি। সেক্ষেত্রে মনে হয় কি বড় সড়ো ধরনের কোনো যান্ত্রিক ত্রুটি তাহলে হয়েছিল? ছোটখাটো হলে তো আরো কিছুটা সময় পাওয়া যেতে পারতো, তাই না? পাইলট যদি মে ডে দিয়ে থাকে তার মানে পাইলট বুঝতে পেরেছিল কোথাও কোনো টেকনিক্যাল ফেলিওর আছে। এটিসি যদি জেনে থাকে যে পাইলট মে ডে দিচ্ছে তার মানে প্লেনে কোথাও কোনো যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে, এবং টেক অফ করার 1 মিনিট 50 সেকেন্ড পরে যদি ক্র্যাশ করে থাকে তার মানে বিমানের উচ্চতা যথেষ্টই বেশি হয়ে গেছে। এইখানে আরো একটা বিষয়, 800 থেকে 825 ফুট এই মুহূর্তে যা খবর পাচ্ছি, 800 থেকে 825 ফুট। আমরা আবারও বলছি, আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, এটা সম্ভবত এয়ার ইন্ডিয়া ছাড়া আর কেউ কনফার্ম করতে পারবে না। 800 থেকে 825 ফুট উপর থেকে যদি প্লেনটা আছড়ে পড়ে তাহলে বিপদের আশঙ্কার জায়গাটা, যেটা আমরা উচ্চারণ করতে এই মুহূর্তে চাইছি না, আমি আশঙ্কার জায়গাটা আপনার কাছে বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখুন, দুটো জিনিস আছে। একটা হচ্ছে উচ্চতা। 800 ফুট মানে প্রায় 250 মিটার। 250 মিটার উচ্চতা থেকে কোনো কিছু পড়লে সেটা ভাঙবে মানে খুব ভালো রকমভাবে ড্যামেজ হবে। আর একটু আগে আমি যেটা বলছিলাম, এই আহমেদাবাদ থেকে লন্ডন উড়ান ধরতে গেলে যে পরিমাণ তেল লাগে প্লেনে সেই তেল ছিল, এবং অত উচ্চতা থেকে এতটা তেল নিয়ে প্লেনটা যদি মাটিতে পড়ে এবং তাতে যদি আগুন ধরে যায়, সেই আগুনের যে বিধ্বংসী রূপ সেটা আমরা এখন ছবিতে দেখছি। সুতরাং ড্যামেজ দুর্ভাগ্যজনক হলেও আমাদেরকে মেনে নিতেই হবে যে অনেকটাই ড্যামেজ হবে, খুব একটা সাধারণ ড্যামেজ না এটা। যারা যাত্রী ছিলেন তাদের ক্ষেত্রে তো আশঙ্কার জায়গাটা ভয়ঙ্কর, ভয়ানক। আমি যেটা বলছিলাম একটু আগে, উচ্চারণ করতে চাইছি না এই মুহূর্তে সেই আশঙ্কার জায়গাটা, যেখানে আছড়ে পড়লো এরকম উচ্চতা থেকে এরকম জ্বালানি নিয়ে, সেই এলাকা, অতটা এলাকা জুড়ে, সেটা হতো একটা ভয়ঙ্কর ড্যামেজের জায়গা। যে ছবিটা আমরা দেখাচ্ছি, উদ্ধার কাজের ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছি, পাশাপাশি লোকে দেখতে পাচ্ছেন যে আমরা ঢেকে দিতে বাধ্য হয়েছি ছবিগুলো। বেশ কিছু জায়গায় উদ্ধার করে যখন নিয়ে যাওয়া হচ্ছে, যে এলাকাটাতে পড়েছে সেটা হতো একটা দীর্ঘ এলাকা জুড়ে ভয়ঙ্কর ড্যামেজ হবে। তাহলে সাধারণত তাই হয়ে থাকে। বিমান যখন কোথাও ভেঙে পড়ে তখন মাটিতে যে এস্টাবলিশমেন্ট থাকে, যা থাকে, তারা যথেষ্টই ক্ষতির সম্মুখীন হয়। এবং অনেক সময় দেখে থাকবেন ভারতীয় বিমান বাহিনীরও কোনো ফাইটার প্লেনে যদি কোনো ফল্ট দেখা দেয়, পাইলট চেষ্টা করে জনবসতি যে এলাকায় রয়েছে সেখান থেকে দূরে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ক্র্যাশ ল্যান্ড করতে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যেখানে প্যাসেঞ্জার এয়ারক্রাফট এবং খুব অল্প সময়ের মধ্যে ক্র্যাশ করছে, সেখানে পাইলটের পক্ষে সম্ভব হয় না। তবুও অনেক সময় যদি সম্ভব হয় তাহলে পাইলট চেষ্টা করে যে ফাঁকা জায়গায় গিয়ে প্লেনটাকে নামাতে। কিন্তু এই ক্ষেত্রে দুর্ভাগ্যজনক কিছু করার থাকে না পাইলটের, এবং পাইলট মনে হয় কিছু মানে চেষ্টা করেও কিছু করতে পারেননি, যার ফলেই এরকম একটা জনবসতিপূর্ণ এলাকাতে গিয়ে বিমান ধ্বংস হচ্ছে। গোটা ঘটনাটা বোঝার জন্য আমরা প্রত্যেকে জানি, তবু আপনার কাছ থেকে একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করব ব্ল্যাক বক্সের গুরুত্বটা এই মুহূর্তে কতটা জরুরি এই দুর্ঘটনাটা বোঝার জন্য। ব্ল্যাক বক্সে দু ধরনের ডেটা থাকে।
একটা হচ্ছে ডিজিটাল ডেটা, যে প্লেনের বিভিন্ন প্যারামিটার, ইঞ্জিনের স্পিড, ইঞ্জিনের টেম্পারেচার, কোথাও কোনো আগুন লেগেছে কিনা, তেলের ফ্লো ঠিক ছিল কিনা, তেল ফুরিয়ে গেছিলো কিনা, এই ধরনের মানে খুব ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল 7টা, কোথাও 10টা, কোথাও 12টা ডেটা থাকে, এবং সেটা শুধুমাত্র ডিজিটাল ডেটা। ব্ল্যাক বক্সে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে পাইলটের ভয়েস রেকর্ডিং। তো ব্ল্যাক বক্স যদি উদ্ধার করা যায় তাহলে আমরা কিছু তথ্য পেলেও পেতে পারি। মানে পাইলট শেষ মুহূর্তে কিছু বলে যেতে পারেন। যোগাযোগ, পাইলটের সঙ্গে এটিসির যে যোগাযোগ, সেটা তো এটিসিতেও রেকর্ডিং থাকে, কিন্তু ব্ল্যাক বক্সের ভেতরে টেকনিক্যাল প্যারামিটার প্লেনের সেগুলোও কিছু থেকে যায়, যেটা আমরা ক্র্যাশের পরে যদি ব্ল্যাক বক্স রিকভার করতে পারি, সেখান থেকে ইনভেস্টিগেশনে সাহায্য করে। সঠিকভাবে দুর্ঘটনার কারণটা জানতে পারার মানে পদ্ধতিটা কি, পথটা কি? সঠিকভাবে এই সমস্ত ক্ষেত্রে ব্ল্যাক বক্সের ডাটা এবং তার সঙ্গে যে ক্র্যাশ হওয়া যে ম্যাটেরিয়াল, ক্র্যাশ হয়ে যাওয়ার পরে বিমানের যে স্পেয়ারসগুলো আমরা ওখান থেকে তুলে আনতে পারবো, সেগুলোর যখন ফরেন্সিক ইনভেস্টিগেশন হবে, সেইখান থেকে অনেক তথ্য উঠে আসে। কোনো মেশিন খারাপ হয়েছিল কিনা, কোনো সিস্টেম খারাপ হয়েছিল কিনা, কোথাও আগুন লেগেছিল কিনা, কিংবা যদি আমরা সন্দেহের উপরে তো নই, যে কোথাও যদি কোনো এক্সপ্লোসিভ থেকে থাকে, সেটা যদি বিস্ফোরণ হয়ে থাকে, এগুলো সাধারণত ফরেন্সিক রিপোর্ট আসলে তবে বোঝা যায়। মানে সেই ধরনের আশঙ্কার জায়গাও রয়েছে তাহলে বিভাসবাবু, এক্সপ্লোসিভ রাখার সবসময় থাকে, আশঙ্কা সবসময় থাকে, কিন্তু যদি পাইলট এখানে মেডে দিয়ে থাকে তাহলে সেই আশঙ্কা কম। বেশ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।